আমি এই জায়গাতে আসবো আমি কোনোদিনও জানি না। আমরা ইনকাম সোর্স ভালো ছিল, স্বামী স্ত্রী চলতাম, আমাদের বাচ্চা হচ্ছিল না। আমাদের টেন্ডেন্সি ছিল অনেকের কাছে শুনছি যে বৃদ্ধ মানুষ ঘরে থাকলে না নাতিপুতি তাড়াতাড়ি আসে। যতদিন যাচ্ছে বেরিয়ে আসছে আলোচিত মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম আর প্রতারণা। অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর সব তথ্য। মাসে একবার বা 1-2 মাস পর পর ওখানকার কিছু রুগী, গরিব রুগী বা অসুস্থ রুগীর সেবা করতে যাই। তো ওখানে যেহেতু আমি যাই, ওদের এখানে একটা সিল আছে। আমার যা মনে হচ্ছে যে আমি ওদের সাথে পরে কথা বলছি, আমার একটা নলেজে ছিল না যে এটা কে করলো। তো ও অস্বীকার করে বলে যে আসলে সেও জানে না, তারা ওখানকার যেসব স্টাফ আছে তারা অনেক সময় যে এবার যেন যোগের মুখে পড়লো লবণ, সেই ঘটনাটি ঘটেছে মিল্টন সমাদ্দারের ক্ষেত্রে। মিল্টন সমাদ্দারকে আমরা সকলেই জানি, সে মানবতার ফ্রিওয়ালা, মানুষের অনেক কাজ করতেছে, যেখানে তার বাবাই তার কাছে নিরাপদ না। তার বাবাকে পিটিয়ে সে বাড়ির থেকে বের করার একটা কথা উঠে এসেছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুব স্পেশাল। সে একটা রোগীকে মিথ্যা অপবাদ দেয় এবং দিয়ে তিনি ডেড বডি তৈরি করে সার্টিফিকেট তৈরি করে, সার্টিফিকেটে বিভিন্ন সময় ভুল লেখা, যেখানে অ্যাজমা সহ শুরু করে স্ট্রোক, যেগুলো সব কিছুর বানান ভুল লিখে রেখেছেন। ভিউয়ার্স, এরকম ঘটনা ঘটেছে এবং সেখানে গিয়ে যখন তল্লাশি করা হয় এবং তাদের সঙ্গে চড়াও উতরাও একটা ব্যবহার করেন সাংবাদিকের সঙ্গে, যেটা আমাদের জন্য খুবই মর্মান্তিক একটা ব্যাপার। এই ভুয়া সার্টিফিকেট তৈরি করে আশ্রম থেকে মানুষ এভাবে মৃত্যু হয়েছে, আসলে ঘটনাটা পুরাই মিথ্যা ছিল। এবং তার বৃদ্ধাশ্রমে যে ডক্টর রয়েছেন তিনি বলেছেন এই লেখাগুলো আমি মোটেও লিখি নাই, এটা জালিয়াতি করা হয়েছে। জীবনের সমস্ত কিছু থাকছে এই প্রতিবেদনে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপর ফিরছি এই মিল্টন সমাদ্দারকে নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসানের। নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। চলুন ভিডিওটি দেখে আসি। মিথ্যা, এবার বের হলো আরেকটি ভয়ঙ্কর প্রতারণা। মিল্টন বিভিন্ন সময় মানুষকে তথ্য দিয়ে এসেছেন। তিনি এ পর্যন্ত 700 মানুষকে দাফনের ব্যবস্থা করেছেন, যাদের অধিকাংশ মারা গেছেন তার আশ্রম থেকে। সেসব মানুষের ডেথ সার্টিফিকেট দেয় মিল্টনের বৃদ্ধ ও শিশু আশ্রম প্রতিষ্ঠানটি। মিল্টন সমাদ্দার ও তার কর্মচারীদের লেখা 50টির মতো মৃত্যু সনদ হাতে এসেছে যমুনা টেলিভিশনের। এতে নজর দিলে দেখা যায় আশ্চর্য এবং হাস্যকর কিছু বিষয়। সনদে রোগীর শরীরের ডায়াগনোসিস বা পরীক্ষার রিপোর্টের জায়গায় লেখা অ্যাজমা, কিন্তু তার বানান ভুল। আবার মৃত্যুর কারণের জায়গায় লেখা স্ট্রোক প্যারালাইসিস, আসলে শব্দটি হবে স্ট্রোক, স্টক নয়। আবার অধিকাংশ রিপোর্টে লেখা আছে হিট স্ট্রোক। হিট এবং স্ট্রোক দুটি বানানই ভুল। সনদে চিকিৎসকদের প্রত্যয়নের জায়গায় দেখা যায় একজন সিনিয়র কনসালটেন্ট সেগুলো লিখেছেন, যার নাম ডাক্তার মাহিদ খান। যোগাযোগ করা হলে ডাক্তার মাহিদ নিজেই অনেকটা আকাশ থেকে পড়েন, জানান এগুলো একটাও লেখেননি তিনি, এ বিষয়ে কিছুই জানেন না। কোনো মাসে একবার বা 1-2 মাস পর পর ওখানকার কিছু রুগী, গরিব রুগী বা অসুস্থ রুগীর সেবা করতে যাই। তো ওখানে যেহেতু আমি যাই, ওদের এখানে একটা সিল আছে। আমার যা মনে হচ্ছে যে আমি ওদের সাথে পরে কথা বলছি, আমার একটা নলেজে ছিল না যে এটা কে করলো। তো ও অস্বীকার করে বলে যে আসলে সেও জানে না, তারা ওখানকার যেসব স্টাফ আছে তারা অনেক সময় যে বিপদে পড়ছে, রুগী খবর দিতে পারে নাই, সেজন্য আমার সিলটা মাইটা তারা নকল একটা সাইন করে দিয়েছে। যে কজ অফ ডেথটা আছে ভুল লেখা, আসলে তাতে বোঝা যায় একজন ডাক্তার লেখে না, এটা অন্য কেউ লেখছে। এ নিয়ে মিল্টন সমাদ্দারের কাছে জানতে চাইলে তিনি জানান অজ্ঞাত রোগীদের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে ভর্তি নিতে চায় না, তাই নিরুপায় হয়ে এগুলো করেন তিনি। তারা তো অধিকাংশ হচ্ছে হাসপাতালে পাঠানোর মতো রোগী। হ্যাঁ, হাসপাতালে পাঠানো। তাদেরকে হাসপাতালে পাঠান না কেন? কোন হাসপাতালে পাঠাবো আপনার কাছে প্রশ্ন? আমরা একটা হসপিটাল আমরা চুক্তি করে দেন, আমাকে একটু দেখাই দেন। সরর দিতে নিবে, পঙ্গুতে নিবে, প্রাইভেট কোনো হসপিটালে নিবে, নেবে না। মিল্টন অবশ্য স্বীকার করেন তার আশ্রমে পরিচর্যা করা হয়, কিন্তু কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। আমরা শুধু পরিচর্যা করি, আমরা কারো চিকিৎসা দেই না। আমরা কিছু টুকটাক মেডিকেল সরঞ্জাম কিনে নিয়েছি যতটুকু প্রয়োজন, একদম খুব বেশি ভালো আছে যেটা বলবো না। চিকিৎসা ব্যবস্থা বা রোগ নির্ণয়ের কোনো মেশিন না থাকলে তাহলে প্রতিটি মৃত্যু সনদে কি এসেছিল তিনি তাহলে কিভাবে লেখেন? এসব প্রশ্ন এড়িয়ে যান মিল্টন। এদিকে মানুষের টাকায় গড়ে তোলা মিল্টন সমাদ্দারের আশ্রম নিয়ে নানা প্রতারণা ও জালিয়াতির তদন্ত করছে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি। তদন্ত শেষ করেই আনুষ্ঠানিক তথ্য জানানোর কথা বলেছেন কর্মকর্তারা। আমি আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম করি নাই। আমি এটা কোনো আশ্রম করব, আমি এই জায়গাতে আসবো আমি কোনোদিনও জানি না। আমরা ইনকাম সোর্স ভালো ছিল, স্বামী স্ত্রী চলতাম, আমাদের বাচ্চা হচ্ছিল না। আমাদের টেন্ডেন্সি ছিল অনেকের কাছে শুনছি যে বৃদ্ধ মানুষ ঘরে থাকলে না নাতিপুতি তাড়াতাড়ি আসে। তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কাউরে আনতাম তখন যাওয়া যাবে, ঝামেলা হবে, মন কালাকালি হবে, বাড়ি চলে যাবে। তার জন্য করছি কি, আমরা রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ আনছি। আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের যেন বাচ্চা হয়। একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে নাতিপুতি তাড়াতাড়ি আসবে, এরকম একটা প্রবাদ আছে। তো রাস্তায় তো কত মানুষ পড়ে থাকে, আমি আগারগাঁও থেকে আসার সময় একটা অজ্ঞাত মানুষ তুলছি ভাই, এই তোলাটাই আমার জন্য আজকে কালো হয়ে দাঁড়াইছে। এবং উনি আসার পরে আমার ব্যবসা বাণিজ্যের সুফল হয়েছে। আমার ঘরে আমার 2টা ছোটো বাচ্চা, আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর বাচ্চা।
এরপরে জীবন পরে বাচ্চা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ 14 দিনের মাথায় আমার আপনার ভাবি বল সুসংবাদ দিছে যে আমার ঘরের বাচ্চা বা আমি প্রেগনেন্ট। তো সেই জায়গা থেকে এবং আনার পর ওনাকে রাখতে পারছিলাম না, ওনার পায়ে একটা গ্যাংরিং ছিল, গ্যাংরিংয়ে এত গন্ধ কেউ আমাদের বাসায় এসেপ্ট করতেছিল না। দেন আমরা একটা টিন শেড বাড়ি ভাড়া করে 3500 টাকা 2014 সালে রাখছি। দেন ওখান থেকে আসলে আমাদের মধ্যে ওনার আসার পরে যে সুফলটা পাইছি, আমার বকেয়া বেতন বকেয়া টাকা পয়সা ফেরত পাইছি, আমার ঘরের মানে নাতি আসতে মানে ছেলে আসছে, সব মিলে খুশিতে খুশিতে এই পর্যন্ত চলছে। দেন 2018 সালে 19 সাল পর্যন্ত তো গোপনই চালাইছি। যখন আপনারা জানলেন আমি আর দিনে দিনে সেলিব্রিটি হয়ে গেলাম। ঠিক আছে, এখন তো সেলিব্রিটি মানুষ ভালোই লাগে, মানুষ বাইরে গেলে চা খাওয়ায় ফ্রি, এটা কি আমার দোষ? আপনার মোট কয়টা পেজ? আমার পেজ আছে মানে ব্যাকআপ রাখছি 2টা দাদা। চাইল্ড লাইন উল্লেসকে ফাউন্ডেশন নামে একটা রাখছি, মিল্টন সমুদ্র নামে একটা রাখছি। একটা আইডি আছে প্রায় 11 মিলিয়ন, মানে 1.1 নিল আইডি, আর 2টা ভালো পেজ আছে। অর্থ সহায়তা কিরকম আসে আনুমানিক আপনার? দাদা আমাদের 25 লাখ টাকা আসে প্রতি মাসে? হ্যাঁ 25 লাখ টাকা আসে। আমরা রোজার মাসে অনেকটা ভালো টাকা পাইছি, রোজার মাসে প্রায় 1.5 কোটি টাকার মতো আসছে। এবং রোজার মাসে আমি বেতন বোনাস সব দিয়ে স্টাফদের খরচ আমার প্রতি মাসে 16 লাখ টাকা বেতন দিই। স্টাফ কত? 102 জন। 2টা মিলে? হ্যাঁ 2টা মিলে। কোন প্রতিষ্ঠানে কয়জন আছে? ওই এই আমাদের এখানে কয়জন আছে আরাফাত? না 35 জন। আর সাভারে? সাপারে আছে ধরেন আপনার আরও 75 জনের মতো। আর এখানে কতজন আশ্রয় দিচ্ছেন? ওখানে কতজন আছে? এইখানে হলো এখন আছে কত বাবা মা? 20 জন আসছে। আর ইয়েতে? সাপারে আছে আপনার 135 না 145 245-এর মতো বাচ্চা আছে ওইখানে প্রতিবন্ধী। আমার 45টা বাচ্চা আছে প্রতিবন্ধী বাচ্চা। আমার 6টা পাগলি বোন আছে। আমার বাবা মা আছে 256 জন। সব মিলে আনুমানিক মাসে খরচ কত? 40-45 লাখ টাকা দাদা। খরচ হ্যাঁ মাসে? মাসে। এটা কখনো চিন্তা করি নাই যে এরকম হবে। আমি মনে করছি যে ভালো কাজ, উৎসাহ দেই, আরও সামনের দিকে আগাই। আমরা হোম সার্ভিস দিতাম, দুজনে স্বামী স্ত্রী মিলে বাসায় 24 আওয়ার্সের জন্য বয়স্কদের দেখাশোনা, বড় লোকদের বাবা মাকে আমরা দেখাশোনা করতাম। আপনার প্রতিষ্ঠানের কি? আমি সহযোগী আর কি। হ্যাঁ হ্যাঁ জি। আপনারা তো এই হিসাব কিতাব সম্পর্কে আপনার মোটামুটি সব ধারণা আছে? হ্যাঁ অবশ্যই আমার সাথে পরামর্শ করে, বা আমি আসি সব সময় দেখি, অডিট রিপোর্টটা দাও তো। সব সময় বিকেলবেলা, Audit report গুলো বের করো। মানে আমার ডিউটি শেষ, আমি বাসায় অনেক সময় যে বাসায়ও যাই না, এখানে আগে আসি। আগে তো এখানেই সব ছিল। এই যে 1-1.5 মাস হইলো আমরা সাভারে নিছি। 3টা বাড়ি ভাড়া ছিল আমাদের, আর একটা বাড়ি আছে সামনে, সব মিলাইয়া 3টা বাড়ি ভাড়াতে ছিল। তা আমি অবশ্যই দেখাশোনা করতাম, আমার বাবা মার সাথে আমি দেখা করতাম। আমি ওর বাবা মা মানে আমার বাবা মা, আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইছি। এই ভালোবাসায় মানে এখন মত্ত আমরা। এমন কোনো ভুল মানে আমি পাই নাই যে ভুলটা অনেক বেশি মারাত্মক বা কিছু, বা অন্যদিকে অন্যরা, তাহলে তো আমিই প্রতিবাদ করতাম যদি কোনো খারাপ কিছু থাকলে। কারণ আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্ট জব করি, আমি তো অপরাধমূলক কাজে কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না বা হতেও চাবো না। সে আমার হাজব্যান্ড হোক, সে ভালো কাজ করে, আমার হাজব্যান্ড, আমি তার সহযোগী হিসেবে কাজ করি, তাকে উৎসাহ দিই যেন আরও ভালো করতে পারে বা মানুষ আরও সেবা দিতে পারে। এবং আমার যারা কলিগ আছে ওরাও আমাকে খুব উৎসাহ দেয় যে তোর হাজব্যান্ড দেবতা, এমনভাবে কথা বলে দিদিরা, আমার কলিগরা বলে যে তোর স্বামী তো দেবতা, তোরে ছুইলো দেবতারে ছোঁয়া হয়ে যাবে, এমন করে। সত্যি সত্যি আমার অনেক দিদিরা আছে যে আমাকে গেলে পরে জড়াই ধরে যে তোরে একটু ছুঁয়ে দেখি, মিল্টন বাইরে তো ছুঁইতে পারবো না, তোকে ছুঁই, এরকমভাবে বলে। সত্যিকার বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে আসছেন এই ব্যাপারটি নিয়ে, এবং সবাই লেখালেখি করছেন পোস্টের মাধ্যমে জীবনরা, এবং শেয়ারও যাচ্ছে প্রচুর এই ব্যাপারটি নিয়ে। আসলে ঘটনাটা কি আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝে গিয়েছেন। মিল্টন সমাদ্দার আসলে তিনি যে কাজগুলো করতেছেন সেটা তার নিজের স্বার্থেই করেছেন, এবং অনেক টাকা আত্মসাতের ব্যাপারও উঠে এসেছে, এবং ভুয়া সার্টিফিকেট, জাল অনেক কিছু বের হয়ে আসছেন এই ব্যাপারটি নিয়ে। সত্যিকার আপনাদের এখন কি মন্তব্য এটাই জানার দরকার। নেটিজনরা বিভিন্ন ধরনের কথা বলছেন, এবং আপনার মন্তব্য কি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্টস জানিয়ে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন নতুন আপডেট পেতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।